ফুলকপির নানান রকম রেসিপির সঙ্গে সঙ্গে ফুলকপির ডাঁটা আর পাতা কোনোটাই কিন্তু যায় না ফেলা। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে বাঙালির প্রিয় চচ্চড়ি স্পেশাল ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু এই চচ্চড়ি হয়ে থাকে একদম ভিন্ন পদ্ধতিতে, আর যার স্বাদও কিন্তু হয় ভীষণ স্পেশাল, একদম মিষ্টি মিষ্টি, যেটার রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম একখানা মিডিয়াম সাইজের ফুলকপি, যার ডাঁটাগুলো কিন্তু ছিল ভীষণই সবুজ আর ভীষণই নরম। এরকম কচি ডাঁটার চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। সবার আগে আমি এখানে ডাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। তবে আজকের এই রেসিপি কিন্তু আমার মায়ের হাতের রেসিপি। আমি তোমাদেরকে আগেই কথা দিয়েছিলাম যে আমার মা কিভাবে এই রান্নাটা করে থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। জানি মায়ের মতো ততটা ভালো না বানাতে পারলেও কোনো কাট কপি পেস্ট ছাড়াই মা কিভাবে একদম ভিন্ন পদ্ধতিতে আর একদম ইউনিক স্বাদের এই চচ্চড়িখানা বানিয়ে থাকে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চচ্চড়ির ডাঁটা ছাড়িয়ে নেওয়ার পর এরপর পালা পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার। তবে পাতাগুলোও কিন্তু ফেলে দেওয়ার নয়, পাতাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, মিষ্টি দিয়ে এটাকে ভালো করে বেটে নিয়ে সামান্য একটু সর্ষের তেলের মধ্যে যদি রসুন ফোড়ন দিয়ে এটাকে ভেজে নেওয়া যায়, তারপর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো কি অসাধারণের স্বাদ। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের একখানা বিউটি টিপস দিই। অনেকেরই দেখবে শীতকালে ভীষণই ঠোঁট ফাটার সমস্যা থাকে, তাই যদি প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে নাভিতে একটুখানি সর্ষের তেল মালিশ করে শোয়া যায়, তাহলে দেখবে অনায়াসেই এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। সমস্ত ডাঁটা থেকে পাতা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর পালা এগুলোকে টুকরো করে কেটে নেওয়ার। তবে সবার আগে আমি এর পাতলা স্কিনটা ছাড়িয়ে নেব। তার জন্য একটা পাতলা ছুরির সাহায্যে এইভাবে ওপরে একটুখানি ঘষে ঘষে পাতলা স্কিনটা তুলে নেব। এইভাবে যদি ছাড়িয়ে নেওয়া হয় তাহলে এটা খেতেও যেরকম ভালো লাগে, তার সঙ্গে সঙ্গে খাবার সময় ডাঁটাগুলোকে আর চিবিয়ে ফেলতে হয় না। যেহেতু এই ডাঁটাগুলো ভীষণই নরম, তাই চিবিয়ে ফেলার এমনিতেও কোনো প্রয়োজন পড়বে না। তবে যদি তোমরা স্কিনটা না ছাড়িয়ে নাও, সেক্ষেত্রে হয়তো ডাঁটাগুলো চিবিয়ে আলাদা করে ফেলতে হবে। স্কিনটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এরপর পালা এগুলোকে টুকরো করে কেটে নেওয়ার। মোটামুটি 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি সাইজের আমি এগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। এই চচ্চড়ি রান্নার পদ্ধতি প্রত্যেকের বাড়িতে কিন্তু আলাদা আলাদা রকমের, আর আমাদের বাড়িতে এইরকম মিষ্টি চচ্চড়ি ঠিক কিভাবে হয় সেটার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে। এর মধ্যে যে অংশগুলো মোটা, মানে যে ডাঁটাগুলো মোটা মোটা টুকরো হয়েছিল, সেগুলোকে আমি এইভাবে অর্ধেক করে টুকরো করে নিচ্ছি, যার ফলে এগুলো ভালোভাবে সিদ্ধ হবে। আর যেগুলো মনে হচ্ছে একটুখানি পাতলা, সেগুলোকে আমি মাঝ বরাবর একটুখানি চিড়ে দিলাম, তার ফলে এর ভেতরে নুন মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। ঠিক একইভাবে অন্যান্য ডাঁটাগুলোকেও আমি এইভাবে পাতলা স্কিনটা ছাড়িয়ে নিয়ে একই রকমভাবে টুকরো করে নেব। মানে যে ডাঁটাগুলো একটু মোটা থাকবে সেগুলোকে অর্ধেক করে টুকরো করে নেব, আর যেগুলো একটু পাতলা দেখবো সেগুলোকে মাঝ বরাবর একটুখানি চিড়ে দেবো। এইভাবে আমি দেখো এখানে সমস্ত ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তবে ওই ডাঁটা ছাড়াও আমি অন্য আরেকটা ফুলকপিরও আরও কিছু ডাঁটা এখানে কিন্তু অ্যাড করেছি, তার ফলে পরিমাণটা কিন্তু এখানে একটুখানি বেড়ে গেছে। একইভাবে সমস্ত ডাঁটা দেখো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে বসাবো সিদ্ধ করতে। ডাঁটাগুলো কিন্তু আমার আগের থেকেই ভালো করে ধোয়া ছিল। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর ভালোভাবে যাতে সিদ্ধ হয় তার জন্য দিয়ে দিচ্ছি 1 চুটকি সামান্য একটুখানি খাবার সোডা। এই সোডাটা দেওয়ার জন্য চচ্চড়ির ডাঁটা যেরকম ভালোভাবে সিদ্ধ হবে, তার সঙ্গে সঙ্গে সময়টাও কিন্তু কম লাগবে। নইলে কিন্তু মোটামুটি বলতে পারো 8 থেকে 9টা মতো হুইসেল দিতে হতে পারে যদি তোমরা এখানে বেকিং সোডা না ব্যবহার করো। যেহেতু আমি এখানে খাবার সোডাটা ব্যবহার করেছি, তার জন্য মোটামুটি 4 থেকে 5টা হুইসেলে আমার এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি চচ্চড়ির জন্য। দেখো আলু ঠিক এইভাবে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। বেগুনও কালো বেগুন ব্যবহার করেছি, সেটাকেও লম্বা বরাবর অর্ধেক করে টুকরো করে নিয়েছি। বিনসও নিয়ে নিয়েছি, সেগুলোকেও অর্ধেক করে এখানে টুকরো করে নিয়েছি। শিমেরও এখানে শিটাটা ছাড়িয়ে সেটাকেও অর্ধেক করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছিলাম এখানে মূলো, সেগুলোকেও লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারো, তবে সমস্ত সবজিকেই ঠিক একই আকারে এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিতে হবে। অন্যদিকে বানিয়ে নেব একখানা মশলার পেস্ট। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ মতো কালো সর্ষে আর 1 চা চামচ মতো সাদা সর্ষে। সেটাকে সামান্য একটুখানি নুন দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এই নুনটা দেওয়ার জন্য সর্ষেটা যেরকম তিতো হবে না, তার সঙ্গে সঙ্গে সর্ষেটাও কিন্তু খুব সুন্দর ফাইনলি পেস্ট হবে।
অন্যদিকে ডাঁটাগুলো আমাদের ভালোভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে, আমি সেগুলোকেও নামিয়ে নিলাম। এরপর আমি এগুলোকে একটুখানি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। যেহেতু আমি এটা সিদ্ধ করার সময় বেকিং সোডা ব্যবহার করেছি, তার জন্য আমি এটা একটুখানি ধুয়ে নিচ্ছি। আর তাছাড়া ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার ফলে এর মধ্যে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, তার ফলে ডাঁটাগুলো কিন্তু আর বেশি নরম হবে না, কারণ যেহেতু এগুলোকে আমি পরের প্রসেসে আরও একবার কুক করব। বন্ধুরা তোমাদের দেখায়, দেখো ডাঁটাগুলো কিন্তু এখানে বেশ সুন্দর নরম হয়েছে, বলতে পারো প্রায় 80% মতোই সিদ্ধ হয়ে গেছে, তবে কিন্তু একদম গলে যায়নি। ঠিক এই রকম কন্ডিশনে কিন্তু ডাঁটাগুলোকে আমাদের নামিয়ে নিতে হবে। অন্যদিকে সর্ষের পেস্টটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি সবার আগে নিয়ে নেব সবজিগুলো, তবে আমি এখানে কিন্তু বেগুনটা প্রথমে অ্যাড করব না, কারণ তাহলে গলে যেতে পারে। আমি নিয়ে নিলাম এখানে আলু, বিনস, মূলো আর শিমটা। তোমরা কিন্তু চাইলে এখানে মনের মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো, কারণ সেগুলো দিলে চচ্চড়ি খেতে কিন্তু বেশি ভালো লাগে। তার সঙ্গে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাঁটাটাও। এরপর আমি একে একে অ্যাড করব বেশ কিছু মশলা। দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটাটা প্রায় 2.5 চা চামচ মতো, সঙ্গে দেব 1/2 চা চামচ মতো জিরের গুঁড়ো, সঙ্গে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আন্দাজ মতো লবণ। আমি কিন্তু আগে ডাঁটাটা সিদ্ধ করার সময় নুন দিইনি, তাই ডাঁটা এবং সমস্ত সবজির আন্দাজে আমি এখানে নুনটা অ্যাড করলাম। দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা গুড়। আমাদের বাড়ির রান্নার মানে চচ্চড়ির কিন্তু এটা একখানা সিক্রেট টিপস, মানে আমাদের বাড়িতে চচ্চড়ি কিন্তু হয়ে থাকে গুড় দিয়ে, আর তার জন্য মিষ্টির স্বাদটাও হয় অন্যরকম। তবে গুড় দিচ্ছি বলে যে এটা পুরোপুরি মিষ্টি হয়, এর মধ্যে কোনো ঝাল থাকে না, তেমনটা কিন্তু নয়। রান্নার শেষে আমি যে জিনিসটা অ্যাড করব তার জন্য ঝালটাও কিন্তু পুরোপুরি ব্যালেন্সড হয়ে যাবে, আর তার জন্য তোমাদেরকে ভিডিওটাও কিন্তু শেষ অবধি দেখতে হবে। এরপর আমি সর্ষের বাটিটা ধুয়ে প্রায় 2 বাটি মতো জল এখানে অ্যাড করে দিয়েছিলাম। তবে আমার এখানে মনে হচ্ছে হলুদটা একটুখানি কম, তাই আমি আরও সামান্য একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। আর একটুখানি জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স আপ করে নেব। তবে তোমরা যদি সর্ষের ফ্লেভার খুব বেশি পছন্দ না করো বা অসুবিধা থাকে, তাহলে সর্ষের পরিমাণটা এখানে একটুখানি কমিয়ে দিতে পারো। আমাদের বাড়িতে যেহেতু সর্ষেটা ভীষণই খাওয়া হয় এবং পার্সোনালি আমার সর্ষের ঝাঁঝটা ভীষণ ভালো লাগে, তাই আমি একটুখানি বেশি পরিমাণে সর্ষে কিন্তু এখানে অ্যাড করেছি। এরপর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো বেশ খানিকক্ষণ, বলতে পারো মোটামুটি 5 থেকে 6 মিনিট অবধি, যতক্ষণ না একবার এটা ভালোভাবে ফুটে আসছে। তবে সবজিগুলো কিন্তু এখানে পুরোপুরি আগে সিদ্ধ করব না, বলতে পারো 50% মতো সিদ্ধ করে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দেবো বেগুনটা। এর ফলে বেগুনটা গলেও যাবে না এবং বাকি রান্নার প্রসেসে বেগুনটা কিন্তু পারফেক্টলি কুকড হয়ে যাবে। বেগুনটাকে দিয়েও এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে যদি ডিরেক্টলি সর্ষেটা না ব্যবহার করো, সেখানে সর্ষেটা ভালো করে ধুয়ে ওর জলটাও কিন্তু ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে স্পাইসনেসটা কিন্তু একটুখানি কম আসবে। বেগুনটাকে দিয়েও এর ভালোভাবে মিক্স আপ করে এরপর আমি এটাকে চাপা দিয়ে হতে দিয়েছিলাম মোটামুটি বলতে পারো আরও 7 থেকে 8 মিনিট মতো, যতক্ষণ না সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তবে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাওয়া চলবে না, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। এরপর এটাকে ঢাকা খুলে ভালোভাবে একবার মিক্স আপ করে নেব, আর চেক করে নেব আমাদের সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। জলটা দেখো একটুখানি কমেও এসছে, আর আমি তোমাদেরকে দেখাই, দেখো সবজিগুলো কিন্তু পারফেক্টলি সিদ্ধও হয়ে গেছে। আলুটাও সুন্দরভাবে টুকরো হয়ে যাচ্ছে, মূলোটাও দেখো এখানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাগুলো তো আমার আগের থেকেই সিদ্ধ ছিল। বেগুন আর শিম এগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর সঙ্গে বিনসটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এই যে জলীয় ভাবটা মানে ঝোলটাকে একটুখানি মাখো মাখো করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ মতো আটা। এটাও কিন্তু একখানা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। এখানে কিন্তু সবজিগুলো ভীষণই ডাঁটো ডাঁটো, মানে যে সবজিগুলো আমরা ব্যবহার করেছি কোনোটাই ম্যাশি সবজি নয় যে আমরা ম্যাশ করে দেবো বা নরম হয়ে যাবে। সবজিগুলো এইরকমই চচ্চড়িতে ডাঁটো ডাঁটো থাকবে, অথচ মশলাটা যাতে মাখা মাখা হয় তার জন্য আমি অ্যাড করলাম এই আটাটা, যেটা আমার মা করে থাকে। আর দেখো আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা কিন্তু বেশ সুন্দর মাখো মাখো হয়ে এলো। এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে নামিয়ে নেব। চচ্চড়ির ফার্স্ট স্টেপ কিন্তু আমাদের হয়ে গেল, মানে প্রথম স্টেপের চচ্চড়ি আমাদের রেডি। আর এই ফার্স্ট স্টেপে আমি কিন্তু 1 ফোঁটাও তেল ব্যবহার করিনি, এবং দ্বিতীয় স্টেপে ছোক লাগানোর জন্য আমি এখানে ব্যবহার করব সর্ষের তেল, তবে সেটাও কিন্তু খুবই সামান্য পরিমাণে, খুব কম তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে থাকে।
তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা ডালের বড়ি। আমি এখানে ব্যবহার করেছি বিউলির ডালের বড়ি, তোমরা চাইলে কিন্তু যে কোনো ডালের বড়ি এখানে ব্যবহার করতে পারো। আর বড়িগুলোকে এখানে সুন্দর লাল করে ভেজে তুলে নেব। যেহেতু আমি নিরামিষ চচ্চড়ি বানাচ্ছি তাই বড়িটা কিন্তু অ্যাড করলেই খেতে বেশি ভালো লাগবে। আমিষ চচ্চড়ির ক্ষেত্রে চাইলে তোমরা পেঁয়াজ ব্যবহারও করতে পারো। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু গোটা মশলা। নিয়ে নিয়েছিলাম এখানে একখানা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, একটুখানি মেথি, একটুখানি মৌরি, একটু কালো সর্ষে আর একটু গোটা জিরে। আর এই সমস্ত মশলাগুলোই কিন্তু আমাদের বাড়িতে চচ্চড়িতে ব্যবহার করা হয়ে থাকে ফোড়নের জন্য, যার ফলে কিন্তু এর স্বাদটা আসে একদম ইউনিক। একদম লো ফ্লেমে ফোড়নটাকে কিন্তু আমাদের এখানে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে আমি অ্যাড করে দেবো ওই সিদ্ধ করে রাখা চচ্চড়িটা, আর সেটাকে দিয়েও খুব ভালোভাবে মিক্স আপ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ চচ্চড়িটার মধ্যে কিন্তু বেশি জল নেই, বেশ খানিকটাই কিন্তু এখানে শুকিয়ে এসছে। আর যেটুকু আছে সেটা কিন্তু এই বাকি রান্নার প্রসেসে একদম ড্রাই হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য 1 চা চামচ মতো আদা বাটা। আমার মা কিন্তু সবার শেষেই আদাটা ব্যবহার করে, আমি এখানে গ্রেটেড আদা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে আদা বাটাও দিতে পারো। আর তার ফলে আদার গন্ধটা যেমন শেষ অবধি ইনট্যাক্ট থাকবে, তার সঙ্গে সঙ্গে ঝালটাও কিন্তু মিষ্টির স্বাদের সঙ্গে একদম ব্যালেন্স করে দেবে। সেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবার শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওই ভেজে রাখা বড়িটা। আমি জাস্ট হাতের সাহায্যে একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম। আর বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরেই কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেম সঙ্গে সঙ্গে অফ করে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের বাড়ির স্পেশাল এই মিষ্টি চচ্চড়িখানা। বন্ধুরা, আমি হলপ করে বলছি এবং এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি একবার এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখো তাহলে সত্যিই বুঝবে যে এই চচ্চড়ির স্বাদ কিন্তু একদম অন্য রকমের। যারাই আমাদের বাড়িতে এই চচ্চড়ি টেস্ট করেছে তারা কিন্তু সুনাম না করে যায়নি, কারণ এই চচ্চড়ি কিছু কিছু টেকনিক কিন্তু ভীষণই আলাদা। যেটা হচ্ছে এটা দুটো প্রসেসে রান্না হয়, এর ফোড়নের মধ্যে অনেক কিছু মশলা এখানে ব্যবহার করা হয়ে থাকে। আর এছাড়া এই চচ্চড়ির মধ্যে সর্ষের সঙ্গে জিরেও কিন্তু আমরা ব্যবহার করেছি। আর এই চচ্চড়ি কিন্তু ভাতের সাথে খেতে যেরকম অসাধারণ লাগে, যেহেতু এর স্বাদের মধ্যে একখানা মিষ্টি ভাব আছে, তার জন্য আমার কিন্তু এই চচ্চড়ি রুটিতেও খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, আমাদের বাড়ির এই ইউনিক চচ্চড়ির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।